এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফজলুদ্দিন উপজেলা তারিমের অহংকার তরুণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওমর হাসান রিজভী সাহেব। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির শ্রেষ্ঠ সত্তা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ, মঞ্চ ভূমিষ্ঠ সহকারী কমিশনার ভূমি, ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈরি থানা, উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ভাই বোনেরা, যাদের জন্য আজকের এই বিজয়, আমাদের সেই বিজয়ের নায়ক মুক্তিযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, ব্রিটিশ আমল থেকেই আমরা বাঙালিরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, তার বিরুদ্ধেই একটি দীর্ঘ সময় আন্দোলন হয়। যে আন্দোলনের ফলপ্রসূ 1947 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পাই পাকিস্তান। পাকিস্তানি জনতা দীর্ঘ 24 বছর এই দেশটি শাসন, শোষণ ও নিপীড়নের কারণেই বাঙালি জাতি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করে। এই বিজয়ের পিছনে দীর্ঘ ইতিহাস, সেই দীর্ঘ ইতিহাস আপনাদের সকলেরই জানা। 1970 সালের সাধারণ নির্বাচনে তৎকালীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়ে দেশের শাসন ব্যবস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের হাতে ন্যস্ত না হয়, তখনই এদেশের মানুষ ভোটের এই অধিকারের জন্য যে আন্দোলন করে, সেই আন্দোলনকে সশস্ত্র বিপ্লবের, সশস্ত্র সামরিক জনতা 25শে মার্চ বাঙালি জাতির উপর যেই আক্রমণ চালু করে, তারই পরিপ্রেক্ষিতে বাঙালি জাতি যখন দিশেহারা, তখন সেনাবাহিনীর তৎকালীন মেজর, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন 26শে মার্চ। আপনারা যারা মুক্তিযোদ্ধা, তাদের মুখে আমরা শুনেছি যে আপনারা মেজর জিয়া স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন। আমাদের প্রিয় নেতা তরুণ লালমোহনের গণমানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমরা তার একাধিক বক্তব্য শুনেছি, সরাসরি সামনে বসেও শুনেছি, কখনো কখনো ইউটিউবে জনসভায় স্বাধীনতার এই গল্প আমরা শুনেছি, কিভাবে 9 মাস যুদ্ধ করে এই দেশটি স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার 9 মাসে বাঙালি জাতির অনেক শোকাহত, শোকাভিভূত ইতিহাস রয়েছে। আমাদের লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জতের বিনিময়, আমাদের দেশের 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, এবং এই দেশের হাজারো কোটি টাকার সম্পদের বিনিময়ে 1971 সালের এই দিনে আমরা স্বাধীন হলাম। কিন্তু আমরা কি পেলাম? স্বাধীনতার পরে দেখলাম যে একটি রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য পাকিস্তানি শাসক কর্তার বিরুদ্ধে আন্দোলন করেছে,
তারা সেই ভোট ও ভাতের অধিকার হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। তাদের এই একদলীয় শাসন ব্যবস্থা এই দেশের মানুষ মানতে পারে নাই। মানুষের মধ্যে যে ক্ষোভ, ঘৃণা এবং প্রতিবাদ সৃষ্টি হয়েছে, তারা এই পরিপ্রেক্ষিতে 1975 সালে 15 আগস্ট একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার প্রধান নির্মমভাবে তার পরিবার সহ খুন হয়। তার পরিবর্তে প্রায় 83-84 দিনের জন্য একটি আওয়ামী সমর্থিত সরকার এই দেশে আসেন, মোস্তাক সরকার। এরপরেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, যিনি আমাদেরকে ভোট ও ভাতের অধিকার দেওয়ার কথা শিখিয়েছেন, জানিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ব্যারাক থেকে নিয়ে আসেন সাধারণ সৈনিক এবং জনতা। তারই মাধ্যমে 1979 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই ভোটেই বিএনপি প্রথম ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস আপনাদের জানা। 1981 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে খুন করা হয়। তারপরে দীর্ঘদিন স্বৈর শাসনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ দেশটি পরিচালনা করে। এরশাদ পতনের পরে সকলের সমন্বিত প্রচেষ্টা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোট হয়। এই ভোটে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বেগম জিয়া দেশের সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করে এখন পর্যন্ত তার সংগ্রামী জীবন চলছে। তিনি 79 বছর বয়সে এখন পর্যন্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের ভোট ভাতের অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচারী সরকার আমাদের উপর কিভাবে চেপে বসেছিল। তারা আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘ 6 বছর কারাবন্দি রেখেছে। তিনি তার সুখে চিকিৎসা পান নাই। তার দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য তার চিকিৎসা যারা ডক্টররা আছেন তারা আমাকে চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যে পরামর্শ দিয়েছেন, তৎকালীন শৈল সরকার তাকে সেই চিকিৎসার উপর নিতে দেন নাই। তিনি এখন যতটুকু সুস্থ আছেন, তারপরেও তার দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। আমরা আশা করব যে বর্তমান সরকার তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিবেন। আমরা ভোট ও ভাতের অধিকারের জন্য যে আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ আজকে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। আমাদের সেই আন্দোলন এখন অব্যাহত আছে। আপনারা জানেন, প্রায় 1 মাসে জুলাই বিপ্লবে প্রায় 2000 লোকের জীবনের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বৈরাচার মুক্ত করা হয় এবং এই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এখন এই দেশের মানুষ ভোট এবং ভাতের অধিকারের জন্য যে অপেক্ষায় আছেন। আমরা আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার খুব স্বল্প সময়ের মধ্যে এদেশের মানুষের চাহিদা মোতাবেক একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমাদের মাঝে দিবেন। সেই সরকার, সেই ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে, তারা এই দেশে আগামী দিনে এদেশের মানুষের ভোট, ভাত এবং এদেশের মানুষের ভবিষ্যৎ ভালো মন্দ নিয়ে পরিকল্পনা করবেন এবং সংস্কার করবেন। মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের এই পূর্বপুরুষরা
মুক্তিযুদ্ধ করেছে, তারা সেই সম্মান এই দেশেই সঠিকভাবে পায় নাই বলে ইতিমধ্যে কথা উঠে এসেছে। আমাদের মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়নের জন্য একটি কমিটি রয়েছে, আমরা শুনলাম গত কয়েক বছর আগে। সেই কমিটির কাজ ছিল মুক্তিযুদ্ধ বাণিজ্য। এগুলো আমার শোনার কথা, আমি কোনোটাই দেখি। আমরা শুনেছি অনেক মুক্তিযুদ্ধরা হন্য হয়ে ঘুরছেন, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে একজন মুক্তিযোদ্ধার তালিকা এখান থেকে সুপারিশ যাবে জেলা কমিটির কাছে। এখানে যে মুক্তিযোদ্ধা কমিটি ছিল তাদের কাজ ছিল 7 আর 10 লাখ টাকা করে, যে দিতে পারবেন তার নাম এখান থেকে সুপারিশ যাবে। এই কথাগুলো এখানে উপস্থিত আছে একাধিক মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন। জানি না তাদের ভাগ্যে কি হয়েছে, তারা এই তালিকায় আছেন কিনা। তো মুক্তিযোদ্ধারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা প্রত্যেকে স্বীকৃতি দিয়ে থাকি, তাহলে তাদের এত অবমূল্যায়ন কেন? মুক্তিযোদ্ধারা মুজাম্মেলে 1.5 একর জমির জন্য উপজেলা প্রশাসন রাজনৈতিক নেতাদের কাছে দীর্ঘদিন ঘুরে বেড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা চরে 1.5 একর জমির ধানের জন্য উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। কিন্তু আমরা বিশেষ বিশেষ দিনে তাদেরকে সম্বর্ধনা দিয়ে থাকি, তাদেরকে সম্মাননা দিয়ে থাকি, ফুল দিয়ে থাকি। আমি জানি না এগুলোর অর্থ কি। আমার চেয়ে যারা বিজ্ঞজন আছেন তারা হয়তো ভালো বলতে পারবে। মুক্তিযোদ্ধারা অনেকেই অসহায়, তাদেরকে দেখলে মনে হয় যে তারা খুব অসহায় জীবনযাপন করছে। যেহেতু তারা সরকারি জমির জন্য উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হন, নিশ্চয়ই তারা অসহায়। আমি রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো মুক্তিযোদ্ধাদেরকে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য এবং তাদের পরবর্তী সন্তানদের জন্য রাষ্ট্র তার দ্বারা সম্ভব যা যা করণীয় তা করবে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা এখনো বেঁচে আছে তাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ রাখো। এখানে আজকের এই আয়োজন উপজেলা প্রশাসন এই আয়োজন করেছেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ আয়োজনের সাথে যারা জড়িত এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।